স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমির খসরু, সাংবাদিক, লেখক এবং গবেষক। আপনাকে স্বাগত আমির খসরু। 24 যে ছাত্র জনতার অভ্যুত্থান, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কখনোই দেখব না। এক, দ্বিতীয় হচ্ছে যে রাজনীতির যে বিষয়টা আছে, যে 24 সাল, বিশেষ করে জুলাই এবং আগস্ট, অনেক যারা এই বিপ্লবী চেতনায়, তারা এই মাসটিকে আবার 36 দিনের একটা মাস বানিয়েছে। 36 জুলাই বলা হচ্ছে। 36 জুলাই বলা হচ্ছে। আমি তাদের সাথে কোনো ক্রমে দ্বিমত পোষণ করি না, বরং সহমত পোষণ করি। এখন প্রশ্নটি হচ্ছে যে আমাদের যে ছাত্র আন্দোলন, এর মধ্যে দিয়েই এর একটা অসম্পূর্ণতা দৃষ্টিগোচর হয়েছে আমার কাছে, যে এটা আসলে ছাত্রদের একার বিপ্লব ছিল না। 5 তারিখে যে ছাত্র জনতার এবং সাধারণ মানুষের, নারী পুরুষের এবং সর্বোপরি ক্ষুদ্র জাতিসত্তা থেকে বৃহত্তর জাতিসত্তা, অর্থাৎ পরিপূর্ণ বাংলাদেশ, একটা নতুন মাতৃকতায় আমরা বাংলাদেশকে আবিষ্কার করেছি। যারা শহীদ হয়েছেন এই জুলাইয়ে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত, এদের মধ্যে যদি আমরা 1000 ধরি, এর মধ্যে মাত্র 165 জন হচ্ছে বা সর্বোচ্চ 170-75 জন হচ্ছে ছাত্র শিক্ষার্থী, আর বাকিরা হচ্ছেন সাধারণ মানুষ। তাহলে আপনি যেদিন প্রথমেই বলা হলো, এবং এটা একটা চক্রান্ত এবং অপকৌশল, এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কারণটা হচ্ছে এই জায়গায় যে এটাকে বিপ্লব বললে এর একটা কাঠামোগত, এখন আমি অন্য প্রসঙ্গে চলে আসি, যে আমি এটাকে একটা পরিপূর্ণ বিপ্লব হিসেবে, বিপ্লবের সম্ভাবনা হিসেবে মনে করি। আর আবার ফরাসি বিপ্লবের দিকে যদি আমরা তাকাই, যে 1789 থেকে 1799 পর্যন্ত, বা তার পরবর্তীতে এর প্রভাব এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী যে প্রভাব আমরা লক্ষ্য করি, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। বিপ্লব একদিনের ঘটনা না। বিপ্লব 5 তারিখে শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না। 5 তারিখে আমাদের সংকটটা শুরু। কিন্তু আমি এইটা এর আগে যে ব্যাখ্যা দিতে চাই, যে এটা বিপ্লব কি গণঅভ্যুত্থান, আমি মনে করি এটা বিপ্লব। আমার স্পষ্ট অবস্থান। এই অবস্থান থেকে আমি অনড় অবস্থান গ্রহণ করেছি। অনড় অবস্থান গ্রহণ করেছি ইতিহাসের আলোকে, অনড় অবস্থান গ্রহণ করেছি আমাদের অতীতের আলোকে। অতীত ছাড়া ইতিহাস হয় না। তাই কারণ এই বিপ্লব হচ্ছে যে একটা কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন। এই জুলাইয়ে বিপ্লব শুরু হয়েছে এটা আমি বলবো না। এটা হচ্ছে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফসল। বিপ্লব হচ্ছে একটা কাঠামোগত পরিবর্তন, সমাজ পরিবর্তন। আমাদের মানুষের চিন্তা চেতনা, গণতান্ত্রিক ধারা, ইতিহাস, ঐতিহ্য, সর্বোপরি সার্বভৌমত্ব, স্বাধীনতা, এরও উপরে হচ্ছে যে আমি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকবো কি না, তার একটা কাঠামোগত পরিবর্তন হচ্ছে বিপ্লব। আর এই কাঠামো ভেঙে যারা বেরিয়ে আসতে চাচ্ছেন, যে এই সংগ্রামী ছাত্র জনতা, তাদের আমি আবারও অভিনন্দন জানাই অন্তরের গভীর থেকে। আবার 5 তারিখে সংকটের শুরু, এবং 5 তারিখে বিপ্লবের যে অসীম সম্ভাবনাকে নস্যাৎ করা হয়েছে, হত্যা করা হয়েছে সুকৌশলে। এটা থামিয়ে দেওয়া হয়েছে, গলা টিপে হত্যা করা হয়েছে। আমি 5 তারিখের যে বিষয়টা, অর্থাৎ গণ অভ্যুত্থান যে কোনো বিষয়ই হতে পারে। সবার একটা আকাঙ্ক্ষা ছিল, হয় বিপ্লবী সরকার হবে অথবা জাতীয় সরকার হবে, কোনোটাই কিন্তু হয়নি। ফরাসি বিপ্লব যখন শুরু হয়, তখন শুরু হয় কিন্তু 3টি মাত্র চেতনার উপরে, যে চেতনার উপরে শুরু করে গণতন্ত্র, এইটা ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই যে সমতা, এই 3টি পিলারের উপর ভিত্তি করে কিন্তু আসলে ফরাসি বিপ্লবের শুরু হয়েছিল। ফরাসি বিপ্লবের শুরু হয়েছিল তৎকালীন যে শাসক, প্রথমটা শুরু হয়েছিল এর উপরে। এর উপরে যে তাত্ত্বিক ভিত্তিভূমি যেটা তৈরি করা হয়েছিল, এটা সাধারণ মানুষকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যে দুজন মানের কথা আমি উল্লেখ করতে চাই। একজন হচ্ছে ভোল্তেয়ার, মহান দার্শনিক,
এবং আরেকজন হচ্ছেন মহান দার্শনিক জন রুশো। এই চেতনাগত দিক থেকে আমি যদি লক্ষ্য করি যে তাহলে আমি কারেক্টলি বলেছি কি কারেক্টলি বলি নাই, এই যে 5 তারিখের যে সংকটের কথা, ইতিহাস একদিনে রচিত হয় না। আমাদের সবচেয়ে বড় সংকটটি হচ্ছে ইতিহাসকে ভুলে যাওয়ার সংকট। আমরা অতীতের দিকে তাকাই না। আমার দুঃখ হয় যে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের আসল জায়গাগুলোতে যে ধামাচাপা দেওয়ার যে একটা কৌশল এবং ধামাচাপা দেওয়ার একটা রাজনীতি যেটা তৈরি হয়েছে, যে এই ধামাচাপা দেওয়ার রাজনীতি তৈরি করেছে একটা গোষ্ঠী। বাংলাদেশের ইতিহাস কি 1971-এ? বাংলাদেশের ইতিহাস কি 1947-এ? আমাদের বাংলাদেশের ইতিহাস কি 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে? 1000 বছরের একটা ইতিহাস। কিন্তু এইটাকে যখন আবার প্রায় 6 শতাব্দীর বাংলাদেশে যখন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্ম হয় যে মাটিতে বসে আবার স্বাধীনতার ঘোষণার মানে ঘোষণাটি কী ছিল এইটা প্রশ্ন না। প্রধানত দুটি দলের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটার মধ্যেই কিন্তু আসলে সংকট নিহিত আছে। অর্থাৎ যে কে স্বাধীনতার ঘোষণা করেছেন এর মধ্য দিয়ে। ইতিহাস হচ্ছে রাজনীতির ইতিহাসের আবার একটা দর্শন আছে, অর্থাৎ একটা ফিলসফি আছে। আপনি সংকট কেন মনে করছেন? সংকট শুরু হয়েছে এই কারণে যে যখন আপনি বিপ্লবী চেতনার যে বাংলাদেশকে, অর্থাৎ একটা দল একটা প্রতীক মাত্র, ফেসিবাদের প্রতীককে আমরা সমাজ থেকে সরিয়েছি। আসলে ফেসিবাদ কি গেছে? ফেসিবাদ পরিপূর্ণভাবে নির্মূলের যে আকাঙ্ক্ষা নিয়ে, ফেসিবাদ নির্মূলের মধ্য দিয়ে কিন্তু আবার অন্যান্য অনেক বিষয় চলে আসে। আমাদের যে গণতান্ত্রিক চেতনা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে চিন্তাগত জগৎ, আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো কি না। স্বাধীনতা হচ্ছে এইরকম যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, আপনার নাকে যাতে আমার হাত না পড়ে, স্বাধীনতা হচ্ছে অতটুকু পর্যন্ত। এর একটা মানে রুশোর একটা কথা আছে যে এভরিওয়ান ইজ ফ্রি উইথ এ চেইন, অর্থাৎ সবাই স্বাধীন কিন্তু পায়ে একটা বেড়ি আছে। এই বেড়িটা হচ্ছে সমাজের বেড়ি। এইটা হচ্ছে সামাজিক চুক্তির, অর্থাৎ যেটা কিনা সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে আমরা দেখি, যে জেনারেল উইল হিসেবে দেখি, যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখি। এই প্রতিফলনটা আমরা 5 তারিখের হত্যা করা হয়েছে। আপনি যে কথাটা বললেন, রসুর জেনারেল উইলের কথাটা বললেন, জেনারেল উইলটা কিন্তু ছিল আমাদের এই 5 অগাস্টের পরে, যেটা বিপ্লবী সরকার হোক অথবা জাতীয় সরকার হোক, যে কোনো হয় নাই। জেনারেল উইলটা ছিল আসলে জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকারের মধ্যে না। এরও মানে আগে যদি আমি ইতিহাসের দর্শন দেখি তাহলে দেখব যে আসলে এই বিষয়টা ছিল যে আমি স্বাধীন না আমি পরাধীন। আমি স্বাধীনভাবে আমি আমার কোনো সিদ্ধান্ত নিতে পারছি কিনা। স্বাধীনতা বা সার্বভৌমত্ব মানে এই না যে একটা আমাদের পাঠ্যপুস্তকে যেটা পড়ানো হয় যে মানে স্বাধীনতা হচ্ছে একটা পতাকা থাকবে, একটা ভূখণ্ড থাকিবে, একটা সরকার থাকিবে, এই থাকিবে সেই থাকিবে, বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের যে চিন্তা জগতের যে বিষয়টা, এটা হচ্ছে যে আমরা স্বাধীনভাবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কি না। স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মধ্য দিয়ে গণতান্ত্রিক চেতনা, আমার বাজার দর থেকে শুরু করে আজকে আমি একেবারে হলফ করে বলতে পারি, ফেসিবাদ যদি যায়, স্বৈরতন্ত্র যদি যায়, তাহলে ট্রাফিক জ্যাম থাকবে না। এটা আমি একবার বলেছিলাম যে বন্যার সাথেও আপনার গণতান্ত্রিক ব্যবস্থার, বন্যায় যে মানুষ মারা যায় এর সাথে বন্যারও একটা সম্পর্ক আছে, অর্থাৎ ঝড় ইয়াতে। এটা বার্মায় আমাকে একজন ওই সময় বলেছিলেন যে এর সাথে সম্পর্ক কী। আমি যে এর সাথে সম্পর্ক হচ্ছে স্থানীয় সরকারটি যদি মানে সুসংগঠিত হয়, তাহলে স্থানীয় সরকারের যে মানুষজন তারা গিয়ে মানুষকে উদ্ধার করবে, পশু পাখিগুলো উদ্ধার করবে এবং তার সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা অন্তত করবে। আর যেখানে গণতন্ত্র নেই সেখানে স্থানীয় সরকারও নেই, ঝড়ে মানে মানুষ মারা গেলে এটাই হচ্ছে সমস্ত কিছুর সাথে গণতন্ত্রের প্রকৃত গণতন্ত্র। গণতন্ত্র মানে ভোটের গণতন্ত্র না। 5ই অগাস্টের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেখানে বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকারের আকাঙ্ক্ষা অনেকের মানুষের মধ্যে ছিল। আপনার কি ছিল যে কি হলে ভালো হতো? 5 তারিখে ছাত্র জনতা
আন্দোলন করলেন, কিন্তু ছাত্র জনতাকে ছাপিয়ে দিয়ে আমাদের এখানে দুটো সংকট দেখতে হবে। একটা হচ্ছে রাজনৈতিক দলের সংকট, 5 তারিখের সাথে এই বিষয়গুলো জড়িত। জুলাইয়ের আগ পর্যন্ত অনেক রাজনৈতিক দল যারা এখন দাবি করছেন তারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তাদের গলদটা কোথায়? গলদটা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে তারা জনগণের ভাষা বোঝেন নাই, তারা দলীয় ভাষাকে জনগণের উপরে চাপিয়ে দিয়েছেন, এই একটা সংকট। দ্বিতীয় সংকটটি হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে আমি আসলে ফ্যাসিস্ট একটা ব্যবস্থা হিসেবে মনে করি। কারণ দ্বিদলীয় ব্যবস্থা হচ্ছে উন্নত গণতান্ত্রিক সমাজের জন্য। এখন জিনিসটা হচ্ছে যে 5 তারিখে যে আলোচনাটি হলো, একটি বাহিনীর প্রধান এবং উৎসাহী একজন অধ্যাপক এবং এরা মিলে রাজনৈতিক দলের সাথে কথাবার্তা শুরু করলেন। রাজনৈতিক দল যারা কিনা এত বছরেও কিছু করতে পারে নাই, যারা রাজনীতির ময়দানে ছিল না, যদিও দাবি করা হয় যে হ্যাঁ তারা ছিল, কিন্তু ওই সময় তাদের সাথে ছাত্রদের আশা আকাঙ্ক্ষাটা কি ওইটা না শুনে, ছাত্র জনতার সাথে কথা না বলে, এটা যদি এমন হতো যে ফার্ম গেটে বসে আমরা সবার আলোচনা শুনে তারপরে আপনি রাজনৈতিক দলের কাছে যেতেন যে এর একটা রাজনৈতিক সমাধান আপনারা কিভাবে দেখছেন, ছাত্রদের কাছ থেকে রাজনৈতিক সমাধান শোনার বদলে আপনি মুরব্বি খুঁজতে গেলেন। আসলে তারা মুরব্বি কি না এটাই আমার এখন প্রশ্ন। এবং এই যে 5 তারিখের যে এই যে বিপ্লবকে সামান্য একটা অভ্যুত্থানে পরিণত করা বা সামান্য একটা আন্দোলনে পরিণত করার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণেই আজকে সংকটটা সৃষ্টি হয়েছে। এবং ছাত্র জনতাকে আবার বলতে হচ্ছে যে ফেসিবাদের কোনো জায়গা নেই বাংলাদেশে। এখন ফেসিবাদ নানা ধরনে, শুধুমাত্র একটি দলের মাধ্যমে ফেসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে তা না। ওই ফেসিবাদের সংবিধানের মধ্য দিয়ে যারা নির্বাচন করছেন তারাও ওই ফেসিবাদের একটি পক্ষ। তরুণরা কিন্তু একটা নতুন কথা এনেছে, পুরনো কথা, কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি এই বিষয়টা আসলে ওইভাবে আলোচনা আসেনি। সেটা হলো প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এই বিষয়টি আপনি আমাদের একটু স্পষ্ট করবেন খসরু ভাই? প্রক্লেমেশনটা শব্দটা খুব জনপ্রিয় হয় ইউরোপে প্রথম, এটা হচ্ছে 1793 বা এই সময়, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয় আব্রাহাম লিঙ্কনের 1863 সালের যে প্রক্লেমেশন, যার মধ্য দিয়ে দাসদের ফ্রি করে দেওয়া হয়। 1863 সালের 1 জানুয়ারি এটা করা হয়েছিল এবং তাতে বলা হয়েছিল এখন থেকে দাসরা মুক্ত হবে। আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, প্রক্লেমেশন শুনলে মনে হয় যে একটা ভয়ঙ্কর শব্দ, আসলে ভয়ঙ্কর শব্দ না। এটাই আমি এই জন্য এত সমস্ত কথাগুলো বলছি। আরেকটাই হলো যে বিভিন্ন উপনিবেশিক যে রাষ্ট্র ছিল, যে ইউনাইটেড স্টেটস যেটা বলা হয়, যে অর্থাৎ আমেরিকা নামক যে রাষ্ট্রে ছোট ছোট স্টেট ছিল, এইগুলো স্বাধীন করা হলো একটা যুদ্ধের মধ্য দিয়ে। এবং এই যুদ্ধের পরে আব্রাহাম লিঙ্কন, যদিও উনি অতটা ভালো বক্তা ছিলেন না, তারপরেও তার গেটিসবার্গ অ্যাড্রেস খুব বিখ্যাত হয়ে গেল। প্রক্লেমেশন হচ্ছে ঘোষণা। এখন আপনি যদি বলেন যে ফরাসি বিপ্লবের প্রক্লেমেশনটা কি, আমি মনে করি যে ফরাসি বিপ্লবের প্রক্লেমেশন হচ্ছে 3টা শব্দ, এই যে বললাম যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড যে আমাদের যে ভ্রাতৃত্ব, সাম্য, এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে আসলে প্রক্লেমেশন। ঘোষণা আপনার আসে তখনই যখন রাজনৈতিকভাবে আপনারা সবাই ঘোষণাপত্র তৈরি করে রাজনীতি করে, অর্থাৎ আন্দোলন করবে, সরকার ফেসিবাদের পতন করবে, সরকার পতন এবং ফেসিবাদের পতন এটা দুটি ভিন্ন বিষয়, এটা বুঝতে হবে। আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নিজে যারা প্রক্লামেশনের করা হয়েছিল, এখানে আরেকটা সংকট যেটা আমি পরবর্তীতে আলোচনা করব, এটা আপনি কি তাহলে যে স্বাধীনতার ঘোষণা যেটা প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে বলি, যে আপনি কি তাহলে 7ই মার্চের ভাষণকে প্রক্লামেশন ধরবেন? অর্থাৎ যেখানে কিনা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই সময় স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে একটা
7ই মার্চের ভাষণটা যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন, তাহলে কিন্তু বিভাজনটা বাংলাদেশের ওখানেই শুরু হয়। অর্থাৎ কিন্তু এখানে বলা আছে যে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা হবে। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে ওই সময় আমি যেটা মনে করি যে এই সময়ই বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি স্বাধীনতার ঘোষণা যদি আপনি দেখেন, এটা 7ই মার্চের পরে 26শে মার্চে যেটা দেওয়া হয়েছে এবং 26শে মার্চ এটার ঘোষণা, ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে, এটা দেওয়া হয়েছে 26 তারিখে। যদিও শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিদের সাথে ওটাকে গ্রেপ্তার করা হলো অথবা ধরে নিয়ে যাওয়া হলো, এটা 25শে মার্চ রাতে। যাই হোক, আবার 2:51 দিকে আবার জিয়াউর রহমান ঘোষণা করলেন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। আবার এই হচ্ছে একটা প্রোক্লামেশন। 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র, প্রোক্লামেশন অফ রিপাবলিকের যদি আপনারা বলেন, এটা হচ্ছে অধ্যাপক ইউসুফ আলীর স্বাক্ষরিত, মানে অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশ গণপরিষদের ক্ষমতা বলে ততদিনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে উনি একটা ঘোষণা দিলেন। প্রোক্লামেশন কিন্তু দুটো না, এর মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেকেন্ড প্রোক্লামেশন যদি ওইগুলোকে ধরি, তাহলে এটা সেকেন্ড প্রোক্লামেশন অফ রিপাবলিক না, যে তফসিল অ্যাপেন্ডিক্স এতে 8ই নভেম্বর 1975 একটা। এর আবার একটা অ্যামেন্ডমেন্ট হলো সেকেন্ড প্রোক্লামেশন, থার্ড অ্যামেন্ডমেন্ট। 6টা বা 7টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। আসলে আপনি যেটা বর্ণনা করলেন, এটা ষষ্ঠ বা সপ্তম হয়ে যেতে পারে। না, সপ্তম না, অ্যামেন্ডমেন্ট, প্রোক্লামেশনের অ্যামেন্ডমেন্ট। এইটা মানে বাংলাদেশের ইতিহাসে নতুন না, মানে নতুন না। আমাদের এখানে যারা শাসকবর্গ ছিলেন, তারা আমরা যেমন একটা প্রকল্প চালু করেছিলাম, যে গরু মোটাতাজাকরণ প্রকল্প, অর্থাৎ সংবিধান মোটাতাজাকরণ প্রকল্পেরও একটা আওতাধীনে 17টা মানে যে সংশোধনী আনা হয়, এই সংশোধনীর মধ্য দিয়ে এটা হচ্ছে আমি সংবিধান মোটাতাজাকরণ প্রকল্পের আওতায়। এই বিষয়টাকে যদি আপনি দেখেন, তাহলে সংকটের মানে শুরু কোন জায়গায়, আমি মনে করি যে আপনার মাধ্যমে মনে করি যে আমাদের যে সাধারণ মানুষ যারা আছেন তারা বুঝতে পারবেন যে আসলে রাজনীতির সংকটটা কোথায়। রাজনৈতিক সংকটটা কিন্তু আবার যদি মনে করি যে 5 তারিখে যে শুরু হয়েছে রাজনৈতিক সংকটটা, তা না। 5 তারিখের যে রাজনৈতিক সংকট, যে আকাঙ্ক্ষা যেটা ছিল জুলাইয়ের এবং আগস্ট, এই শুরুটা কিন্তু 1971 সালের। 1971 সালে আমাদের যে ব্যবস্থাটা ছিল, যে অর্থাৎ আপনি যে কথাটা বললেন যে জাতীয় সরকার, বিপ্লবী সরকার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা 1971 সালেই শুনেছিলাম, কিন্তু পরবর্তীতে 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেবের দেশে প্রত্যাবর্তন এবং সাথে সাথে একটা আওয়ামী লীগের নেতৃত্বে একটি সরকার ব্যবস্থা গঠিত হলো। অর্থাৎ সাধারণ মানুষ, আজকে যেমন ছাত্রদের শুধুমাত্র নেওয়া হয়েছে, তখন শুধুমাত্র আওয়ামী লীগকে নেওয়া হয়েছে। অর্থাৎ বিভাজনের যে মানে রাজনৈতিক সংস্কৃতি, এর মধ্য দিয়ে আমরা কিন্তু বেরোতে পারিনি। আবার একইভাবে যদি আমরা 1947-এর দিকে তাকাই, যদি আমাদের স্বাধীনতার ইতিহাস 1971 পর্যন্ত শেষ না করে 1947-এর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমাদের এই বিশেষ করে পূর্ব বাংলার, অর্থাৎ আমাদের এই অঞ্চলে যে বিষয়টা ছিল, এটা হচ্ছে যে কৃষকদের, যার উপরে অধ্যাপক তাজ হাসমির একটা বই আছে, যে পাকিস্তান দ্য পিজন্স ইউটোপিয়া, অর্থাৎ কৃষকের অলিক কল্পনার একটা রাজ্যে ভাসমান ছিলেন তারা, রাজনৈতিক নেতৃত্বের মানে সুন্দর সুন্দর কথা বলার মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সংকটটা 47-এও না, তারও আগে, মানে 1757 সালে বা চিরস্থায়ী বন্দোবস্ত 1793, এই সমস্ত অনেক বিষয় আছে, কিন্তু আমরা সমস্ত কিছু কার্পেটের নিচে রেখে দেয়। অর্থাৎ যে বলা হয় যে সংকটের বিনিথ দ্য কার্পেট, অর্থাৎ সমস্ত সংকট আসলে আমরা
তখনই তাড়াতাড়ি কার্পেটের নিচে ঢুকিয়ে দিই। কার্পেটের নিচে ঢুকিয়ে ফেলি। এখন কার্পেট ব্যবহার করা হয় না, এখন আমরা সাথে সাথে একটা টোপলা বেঁধে আমরা কিছু একটা মানে কোথাও একটা লুকিয়ে রাখি। সংকট লুকিয়ে রাখার বিষয় না। আমার মনে হয় যে যে জিনিসটা আমি মনে করি যে ওয়ান্স ফর অল এভরিথিং শুড বি সেটেল। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক, লেখক ও গবেষক জনাব আমির খসরু। 7ই মার্চের জনসভাটি কি আওয়ামী লীগের ছিল? পুরো মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব এবং স্বাধীনতার যে সংগ্রাম, শেখ মুজিব, মৌলানা ভাসানী সহ অন্যান্য যে রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের এখানে যে প্রবণতাটি দেখছি যে আমাদের যে বামপন্থী রাজনৈতিক দলগুলো স্বাধীনতার জনগণতান্ত্রিক মানে পূর্ব বাংলা কিংবা অন্যান্য নামে ডাকা হলেও ওই একই জিনিস ছিল, যেটা হচ্ছে যে মানে মানুষের বাংলাদেশ। আপনার উপরিতলার মানুষগুলো কিন্তু আসলে মুক্তিযুদ্ধে যায় নাই। আমি মনে করি যে 7ই মার্চের মানে বক্তৃতা শুনতে আপামর জনসাধারণ অর্থাৎ সবারই ছিল। এখন আওয়ামী লীগ আয়োজন করেছে না অন্য কেউ আয়োজন করেছে, এটা ওই সময় এতে কিছু যায় আসে না। শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় জাতির পক্ষ থেকে একটা বক্তব্য দিলেন, যেমন কিনা 1957 সালে মৌলানা ভাসানী বলেছিলেন যে উনি পশ্চিম পাকিস্তানকে বিদায়ের সালাম বলে দিয়েছিলেন। একইভাবে আবার একটু অতীতে আপনি বলছেন যে আমরা যাতে বর্তমানের সংকটটা নিয়ে আলোচনা করি, যে এই সংকটটা তৈরি হয়েছে তো আসলে 1940-এর যে লাহোর প্রস্তাবের মধ্যে যে স্বাধীনতার বিষয় ছিল, যে 1905-এর যে মানে বঙ্গভঙ্গ ছিল, এটা আবার একই যে যারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন তারা কিন্তু 1947 সালে আবার মানে পক্ষে ছিলেন। এখন প্রশ্নটি হচ্ছে যে এই সংকটগুলো তৈরি করা হয়েছে, বিভাজনের রাজনীতি আজকে শুরু হয় নাই। যে ওই সময় এই ধরনের একটা ঘোষণা না দিয়ে যদি ঘোষণা দেওয়া হতো, এখন যদির উপরে ইতিহাস হয় না, কিন্তু যদির নির্ভরতা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে। এই কারণে যে যদি এটা হতো তাহলে এই সমস্যাটা হতো না। এই যে উপলব্ধি মানুষের মধ্যে যদি হয় তাহলেও রাজনৈতিক ইতিহাস পর্যালোচনাটা সহজ হবে, বাংলাদেশের সংকটের স্বরূপ অনুসন্ধানটা তাহলেই আমির খসরু, মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট নিয়ে গত 15.5 বছর অনেক কথা হয়েছে। এটি শেষ পর্যন্ত স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এবং মুক্তিযুদ্ধের অবদান এক ব্যক্তির হয়ে দাঁড়িয়েছিল। সেখানে মৌলানা ভাসানী বলুন বা অন্যান্য যারা রয়েছেন তাদের সমস্ত নাম মুছে ফেলা হয়েছিল এবং স্বীকারও করা হতো না। কেন এমনটি হলো? আবার একটু অতীতের দিকে যেতে চাই, যে পাকিস্তান এবং জিন্না সমর্থক হয়ে গেছিলেন, কিন্তু ভারতের পার্শ্ববর্তী ভারতের যে মানে বিষয়টি আছে, যে এই বিষয়টি হচ্ছে যে ওই সময় গান্ধী এবং নেহেরু সমর্থক হয়ে গিয়েছিলেন ভারতের স্বাধীনতার ইয়েতে। এবং সবচেয়ে বড় সংকট যেটা আমি মনে করি, যে ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসার যে লড়াই সংগ্রামটা ভিত্তিভূমি তৈরি হয়েছিল 1857 থেকে শুরু করে আমাদের কৃষক বিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসেবে দেখা কোনো কারণ আমি দেখি না। আমি যদি মনে করি যে এই অঞ্চলের প্রথম স্বাধীনতা ঘোষণা 1857 সালে একেবারেই হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নির্বিশেষে যে সিপাহী বিদ্রোহ যাকে আমরা বলি, আমি মনে করি যেটা আসলে সিপাহীদের পক্ষ থেকে প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেটা কার্ল মার্কস পরবর্তীকালে ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন।
যে এই অঞ্চলের প্রথম স্বাধীনতা ডাক দেওয়া হয়েছিল কিন্তু 1857 সালে। চেতনা আপনার মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। চেতনা কোনো রাজনৈতিক রেটরিক, অর্থাৎ রেটরিক শব্দের অর্থ হচ্ছে অলঙ্করণ, রাজনৈতিক অলঙ্করণের বিষয় না। তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের মানে ইতিহাস লেখা, আজকে পর্যন্ত ইতিহাস লেখা 4টি বাক্যে লেখা যায়। একদা 1947 সালে পাকিস্তান হইয়াছিল, একদা উহা ভাগ হইয়া 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, একদা 1971 সালের পরে নানা পট পরিবর্তনের পরে, একদা ছাত্র জনতা বিপ্লবের জন্য একটা গভীর আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচার হটানোর চেষ্টা করেছিল, হটিয়েছে এবং কিছু অংশ রয়ে গেছে। এই 4টে বাক্যে কিন্তু আমি যদি মানে আপনাকে বলে দেই তাহলে বাংলাদেশের ইতিহাস সম্পন্ন হয়। কিন্তু এটা যারা করবে এবং এই প্রবণতাটাই আমাদের প্রতিহত করতে হবে। এই একদা বলে মানে আমাদের রাজনৈতিক সংকটকে জিয়ে রাখার যারা জিয়ে রাখতে চান তারা আসলে কাঠামোর পক্ষের লোক, তারা বিপ্লবের পক্ষের লোক না, তারা বিপ্লবের চেতনার বিরোধী। এবং ছাত্র জনতা যে একটা মহান বিপ্লবের সূচনা করেছিলেন, জানি এখন নানা পক্ষ নানা আলোচনা করছে এবং তারা নির্বাচন চাচ্ছে, অন্যান্য বিষয় চাচ্ছে। তা এই যে বিষয়গুলো এসেছে এবং অন্যান্য সংকটও আছে, যে এই বিষয়গুলো আমাদের বিচার বিশ্লেষণ করা দরকার। ছাত্র জনতার একটা আকাঙ্ক্ষা, সেটি হলো যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে এসছে। কারণ যেভাবে গত 54 বছর বলুন বা 53 বছর দেশটা চলছে, আসলে সামনে কোনো স্বপ্ন নেই, নতুন কিছু হবে এমন কিছু আমরা লক্ষ্য করিনি। এই প্রথম সম্ভবত এই ধরনের কথাবার্তা মাঠে আসছে। আপনি কিন্তু শুরুতে বলেছিলেন যে রাজনীতির ভাষা অনেকটা বদলে গেছে এবং পুরনো রাজনৈতিক দলগুলো সেই ভাষা বুঝতে পারছে না। তাহলে এটা সমাধান কি? পুরনো রাজনৈতিক দল যদি জনগণের ভাষা না বোঝে, তাহলে মুসলিম লীগের যে পরিণতি হয়েছে, যে যারা কিনা একসময় পাকিস্তান আন্দোলনের প্রধা রাজনৈতিক দল ছিল, তাদের যে অবস্থা হয়েছে ওই একই অবস্থা হয়েছে। দ্বিতীয় আর একটা বিষয় আমি বলি, একেবারেই মুসলিম লীগ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর হচ্ছে ইতিহাস হচ্ছে প্রবাহমান নদীর মতো। খ্রিস্টপূর্ব 500 শতকে হিরাক্লিটাস বলেছিলেন যে একই নদীতে ইউ ক্যানট স্টেপ ইনটু দ্য রিভার সেম টাইম টুয়াইস, অর্থাৎ একই নদীর পানিতে আপনি দ্বিতীয়বার নামতে পারবেন না। অর্থাৎ নদী এমন প্রবাহমান যে পানি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আবর্জনা ছুঁড়ে ফেলে দেবে। ইতিহাস এতটা নির্মম। আবার ইতিহাস খুব কোমল, যখন আপনার ইতিহাসকে যদি সঠিকভাবে প্রবাহিত করেন, ইতিহাস আপনার সপক্ষে দাঁড়াবে। এখন আপনি ইতিহাসের পক্ষে দাঁড়াবেন না ইতিহাসের বিপক্ষে দাঁড়াবেন, এটা আপনার বিষয়। কিন্তু একই ঘটনা দ্বিতীয়বার ঘটবে না। এখন যারা নানাভাবে উস্কানি দিচ্ছেন, অন্যান্যভাবে চেষ্টা চালাচ্ছেন, তাদের একটা বিষয় আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, ইতিহাস উচ্ছিষ্ট এই সমস্ত আবর্জনা পছন্দ করে না, তা কোথাও না কোথাও ফেলে রেখে দিয়ে যায়। দেশের রাজনীতি বুঝতে গেলে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা বর্তমান নিয়ে চিন্তিত, ভবিষ্যতেও আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের কোনো অতীত নেই, আমাদের কোনো ঐতিহ্য নেই, আমাদের কোনো বীর নেই। কবি হাসান হাফিজুর রহমানের কথা আমাকে বলতে হয়, আমাদের বীর নেই, শহীদ রয়েছে শুধু, আমাদের বীর বন্দনা নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড়। যদি কেউ বীর হতে চায় তাকে আপনি খলনায়ক বানিয়ে দেন, আবার যিনি মানে খলনায়ক তাকে বানিয়ে দেন ইতিহাসের মহান স্রষ্টা। বর্তমানের সংকটটি হচ্ছে অন্য জায়গায়। এর 2-3টি দিক আছে। একটা দিক হচ্ছে যে সরকারটি আছে, এরা কাঠামোর পক্ষের কি কাঠামোর বিপক্ষের। আমি মনে করি না যে তারা কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটা বিপ্লবী সরকারের মানে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা মানে এদের খুঁজে বের করে মানে তাদের খুঁজে বের করেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা যথাযথ ব্যক্তি। এক। দ্বিতীয় হচ্ছে সরকারের যে সংস্কার কার্যক্রম সহ অন্যান্য অনেক কিছু হচ্ছে, কিন্তু সরকার যে আছে এর দৃশ্যমানতা অথবা আপনি অনুভব করতে পারার মধ্য দিয়ে সরকারের বিষয়টিকে আপনার দেখতে হবে। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে মানুষ আসলে চায় যে তারা সরকারের যে তাৎক্ষণিকতা এবং
মধ্যমেয়াদী এবং পরবর্তী মেয়াদের যে বিষয়টি আছে, মানে অর্থাৎ ভবিষ্যতের যে পরিকল্পনা, এটাকে 3 ভাগে ভাগ করলে যে আপনার একটা মানে যে সরকার আছে এই উপলব্ধিটা আমরা করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। এক। দ্বিতীয় হচ্ছে 40,000 জন দিয়ে উপদেষ্টা পরিষদ করেন না, 40 জন দিয়ে করেন না, 1 জন দিয়ে করেন না, 2 জন দিয়ে করেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা চাই দৃশ্যমান, অর্থাৎ আবার উন্নয়নের নামে যে মানে অনুন্নয়ন হয়েছে এরকম না, কিন্তু আমরা দৃশ্যমান দেখতে চাই যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ছাত্র জনতা বিপ্লবের জন্য মাঠে নেমেছিলেন, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, এদের ইতিহাসে কোনো দিন স্থান হবে। হয়তো 2-1 জন একটা প্রতীকী চরিত্র হিসেবে, আবু সাইদ, মুগ্ধ, এরা একটা প্রতীকী চরিত্র হিসেবে থেকে যাবেন, কিন্তু যারা এই মানে মর্জিনা কিংবা আর একজন আবু বকর, মানে আর একজন কাদের, এরা ইতিহাসে স্থান পাবে না। কিন্তু ইতিহাস বিনির্মাণে এদের অবদানটাই সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমির খসরু গত 15 বছর একটি স্বৈরাচার সরকারকে দিল্লি সহযোগিতা করেছে। এখানে ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক কোনো পরিবেশ ছিল না, সেটাকে তারা সমর্থন দিয়েছে। এই নতুন সরকারের প্রধান প্রফেসর ইউনূস কিন্তু স্পষ্ট বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক হবে এখন সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। আরেকজন তরুণ উপদেষ্টা বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক হবে এখন চোখে চোখ রেখে। আপনি এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? অনেক আগের থেকেই বাংলাদেশ দিয়ে কিছু হবে না এই প্রচারণা যারা করেছে, যে তারা আসলে খুব কৌশলে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটির যে ভূকৌশলগত, অর্থাৎ ভূ রাজনৈতিক কৌশলগত যে অবস্থান, এটা তারা আমাদের ভুল বুঝিয়েছে। এবং এটাও হচ্ছে একটা ভিন্ন দেশ রাষ্ট্রের প্রকল্পের অধীন। তাদের প্রকল্পটাই ছিল যে বাংলাদেশ একটা মানে সচল রাষ্ট্র না, এটা একটা রাষ্ট্র, মানে কোনোভাবে চলছে আর কি। অন্যান্য মানে ইয়েতে আমি কোনো রাষ্ট্রের নাম বলতে চাই না, যে পরবর্তীতে তারা বলবে যে না আমরা স্বাধীন, কিন্তু আসলে কতটা স্বাধীন কি পরাধীন ওটা আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা দেখি এশিয়ার রাজনীতিটা হবে ভারত মহাসাগর কেন্দ্রিক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশের সুবিধাজনক দিকটা হচ্ছে যে বঙ্গোপসাগরের পরে একেবারেই ভারত মহাসাগরে যাওয়ার জন্য একেবারে অবারিত, কিন্তু যেটা থাইল্যান্ডের নাই, পার্শ্ববর্তী দেশ বার্মার নাই, কারণ পরবর্তীতে ওই জায়গায় আর একটা দ্বীপটিপ হয়ে এইটা কিন্তু একেবারেই আটকা পড়ে গেছে সমুদ্র সীমার ক্ষেত্রে, বাধাগ্রস্ত হয়েছে। এমনকি ভারতও ওই অর্থে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে আমরা যতটা অবাধভাবে যেতে পারি, এই হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ যে মিয়ানমার, আগের বার্মা, এবং অন্যান্য যে ভারতীয় যে রাজ্যগুলো আছে এবং আসাম, এবং ওই অর্থে যদি শুধুমাত্র চিকেন নেক অর্থাৎ বলি, অর্থাৎ ক্ষুদ্র একটি জায়গা কয়েক মাইলের, 19 মাইলের, 19 বা একটু মানে কম বেশি এরকম হবে। এটা হচ্ছে একদিকে চীন, একদিকে বাংলাদেশ, নেপাল, এবং ওই জায়গাটুকুর মধ্য থেকে যেতে হবে। এবং ওইদিকে চীন কিন্তু একেবারেই চিকেন নেকের পাশে মানে তাদের অবস্থান তারা গ্রহণ করেছে। তো এই সমস্ত বিষয় মিলিয়ে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা আমাদের জন্য খুব সহজ, মানে আমরা একটা খুব উন্নত জায়গায় অবস্থান করছি। আমরা একেবারেই আমরা যে একটা অসীম সম্ভাবনার একটা দেশ, এই যে যাতায়াত সহ অন্যান্য যে কোনো বিষয়ে বাংলাদেশকে ছাড়া দক্ষিণ এশিয়া সাথে পূর্ব এশিয়ার যে সম্পর্ক বা ভূ রাজনৈতিক যে বিষয়গুলো, এগুলো চিন্তা করা যায় না। এখানে এই জন্যই বাংলাদেশের যে
ইয়েতে, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা সুকৌশলে যে বিষয়টা ছড়িয়ে দেওয়া হয়েছে, যে অর্থাৎ বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই। এই যে সম্ভাবনা নাই, যে প্রকল্পের অধীনে যারা কাজ করছেন, বলছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক, ভারত হচ্ছে মানে এখন বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের সাথে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের, আমাদের যে সাউথ এশিয়ান পলিটিক্স কারোর সাথে সম্পর্ক ভালো নেই, ভালো, অর্থাৎ আমি বলবো যে মানে সম্পর্কগতভাবে তারা এতিম। এই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতে নয়, বা সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এইটা যেমন সত্য, অন্যদিকে চাণক্যের যে নীতি, যে অর্থাৎ শত্রু শত্রু মিত্র, এটাই হচ্ছে আসল বিষয়। স্থায়ী কোনো মানে বন্ধু রাষ্ট্র নেই, এটাই হচ্ছে আমাদের মাথার মধ্যে, স্থায়ী কোনো শত্রু রাষ্ট্রও নেই। এই যে চাণক্য, যিনি কিনা অর্থশাস্ত্রের লেখার সময় কৌটিল্য নামে মানে খ্যাত ছিলেন, এই কয়েক হাজার বছর আগে এই ভদ্রলোক যে মানে একজন মহান দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিবিজ্ঞানী, যাই হোক সমস্ত কিছুই, তার যে নীতির মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে বাংলাদেশের সাথে, বাংলাদেশকে আপনি কিভাবে দেখবেন, ভারত আমার শত্রু না, অর্থাৎ ভারতের জনগণ আমার শত্রু না। আমাকে রাজনৈতিকভাবে আমাদের এখানে কিছু মানে আমি বলবো যে ইসলামপন্থী বা কিছু উগ্র মানে চিন্তাভাবনার মানুষ আছে, যে যারা ধর্মকে এবং রাজনীতিকে এক করে ফেলেছে, তারা ধর্মীয়ভাবে ভারতকে মোকাবেলা করতে চায়, বা ভারতের জনগণ অসুবিধার মধ্যে আছে। অরুন্ধতী রায় যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে ভারত হচ্ছে 26টা, বা জাতিসংঘের যদি হিসাবটা করেন, যে 26টি আফ্রিকার অভুক্ত দেশের চাইতেও বেশি অভুক্ত মানুষের সংখ্যা হচ্ছে ভারতে। অর্থাৎ ভারতের অভুক্ত মানুষ আর বাংলাদেশের অভুক্ত মানুষের মধ্যে, অর্থাৎ ভারতের সাধারণ মানুষের সাথে আমার তো কোনো বৈরিতা নাই, আমি কোনো এই জায়গায় কোনো বর্ডার নাই, এ জায়গায় ফেলানির প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক যে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, তাদের কারণে এখন এই যে সরকার, ভারত সরকারের নীতি কৌশলের বিরোধিতা করতে গিয়ে এখন গুলিয়ে ফেলেছে, মানে বা ওরাও বাংলাদেশকে একজন ব্যক্তির সাথে সমর্থক করে ফেলেছে। মূল সংকটটা কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এতক্ষণ ধরে যে বললাম, এর একটা প্রধান বিষয় হচ্ছে যে ভারতের বাংলাদেশ নীতি না ভারতের হাসিনা বা আওয়ামী লীগ নীতি। এইটা ভারতকে স্পষ্ট করতে হবে, না হলে ভারতেরই ক্ষতি হবে, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। কারণ একটা বৈরী বাংলাদেশ, এটা অনেক দেশের জন্য একটা খুব বিপদের বার্তা হিসেবে তাদের দেখতে হবে। তারা যদি মনে করেন যে এদিক ওদিক দিয়ে চট করে ফুট করে এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে ভারত বিরোধিতা বাড়বে, অর্থাৎ আমরা আরও ঐক্যবদ্ধ হব এই সমস্ত ফুটফাটের হুমকির মধ্য দিয়ে, এই বিষয়টা আমি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই। জনাব আমির খসরু, আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।